আচ্ছা দেখ, এখন আমরা ডিবেঞ্চার চ্যাপ্টারটার এমসিকিউ গুলো করবো। ডিবেঞ্চার চ্যাপ্টার, ঠিক আছে তো? দেখ, প্রথম কোশ্চেন বলেছে ডিবেঞ্চার ইজ। ডিবেঞ্চার মানে তো জানি, ডিবেঞ্চার মানে কি? ঋণপত্র, বাংলায় বলা হয় ঋণপত্র, ঠিক আছে? ডিবেঞ্চার জিনিসটা কি বলছে যে রিটেন অ্যাকনলেজমেন্ট অফ ডেট টেকেন। তারপর বলছে আ সার্টিফিকেট অফ লোন গ্র্যান্টেড, আ সার্টিফিকেট অফ শেয়ার রিসিভ, আ সার্টিফিকেট অফ অ্যালটমেন্ট। ডিবেঞ্চার হচ্ছে কি বলতো, একটা রিটেন অ্যাকনলেজমেন্ট। এটাকে ডিবেঞ্চারকে বলা হয় একটা হচ্ছে রিটেন অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে তো? যে তুই কত টাকা লোন নিয়েছিস তার একটা লিখিত জিনিস থাকবে, যে এত টাকা লোন নিয়েছি, বুঝতে পারছিস তো? তাই ডিবেঞ্চার কি হচ্ছে? রিটেন অ্যাকনলেজমেন্ট অফ ডেট টেকেন। তুমি কত টাকা লোন নিয়েছো তার রিটেন অ্যাকনলেজমেন্ট। এবার দেখ ওরা সেকেন্ড অপশন কি দিয়েছে, দেখ সেকেন্ড অপশন দিয়েছে সার্টিফিকেট অফ লোন গ্র্যান্টেড, ঠিক আছে? কত টাকা লোন মানে তো স্যাংশন হয়েছে তার সার্টিফিকেট, ঠিক আছে তো? দেখ, লোন কত টাকা স্যাংশন হয়েছে তার সার্টিফিকেটের সঙ্গে কত টাকা লোন নিয়ে কোনো মিল নেই। কিন্তু লোন একটা স্যাংশন হওয়া, তোর 10 লাখ টাকা লোন দরকার, 10 লাখ টাকা লোন স্যাংশন হয়েছে, তুই লোন নিয়েছিস, দুটো আলাদা জিনিস। কিন্তু স্যাংশন হওয়া আর লোনটা নেওয়া দুটো আলাদা জিনিস। স্যাংশন হলেই তুই লোনটা পাবি, ঠিক আছে তো? তো স্যাংশন হওয়াটা আর লোন নেওয়াটা কিন্তু এক জিনিস নয়। তোকে যে লোনটা যে তোর স্যাংশন হয়েছে তার সার্টিফিকেট না, এটাকে ডিবেঞ্চার বলে না। এটা হচ্ছে সার্টিফিকেট অফ শেয়ার। শেয়ার কোনো প্রশ্নই হচ্ছে না, ঠিক আছে? তাহলে সার্টিফিকেট অফ অ্যালটমেন্ট, এটাও কোনো প্রশ্ন হচ্ছে না। কারেক্ট অ্যান্সার হবে রিটেন অ্যাকনলেজমেন্ট অফ ডেট টেকেন। তুমি কত টাকা লোন নিয়ে তার রিটেন অ্যাকনলেজমেন্ট। আমি 10 লাখ টাকার লোন নিয়েছি এই কোম্পানি থেকে, বা এই এর থেকে 10 লাখ টাকা লোন নিই, তাহলে রিটেন অ্যাকনলেজমেন্ট থাকতে হবে। 2 নম্বর, ডিবেঞ্চার ক্যান বি ইস্যুড। দেখ, ডিবেঞ্চার কিসে ইস্যু করা হয়? শেয়ার ইস্যু করা হয়, পার আর প্রিমিয়াম। কিন্তু ডিবেঞ্চার ইস্যু করা হয় পার, প্রিমিয়াম, ডিসকাউন্ট, তিনটেতে ইস্যু করা হয় ডিবেঞ্চার। তিনটেতে ইস্যু করা হয় ডিবেঞ্চার। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? ডিটটা, অ্যাট পার অর অ্যাট প্রিমিয়াম অর অ্যাট ডিসকাউন্ট। তারপর ডিবেঞ্চার রিপ্রেজেন্টা। ডিবেঞ্চার কি জানিস? কোম্পানি ডিবেঞ্চারকে কি বলে? লোন। ডিবেঞ্চারের আরেকটা মানে কি? ডিবেঞ্চারের আরেকটা ইংলিশ টার্ম হচ্ছে লোন। কি ধরনের লোন? লোন তো দু রকমের হয়, একটা ছোট হয় একটা বড় হয়। ডিবেঞ্চার হচ্ছে বড় লোন। কেন? ধর একটা কোম্পানি যখন চালাতে যায় না, ধর একটা কোম্পানি যদি টাকা ধর, সাপোজ ধর আমি কথার কথা বলছি, ধর 1000 crore লাগবে লোন। তো 1000 crore কোনো একটা ব্যাংক দিতে পারবে? দিতে পারবে না, কোনোদিন ব্যাংক দেবে না। তখন কোম্পানি তখন কি করবে? তখন কোম্পানি মার্কেটে ডিবেঞ্চার ছাড়বে। মার্কেট ডিবেঞ্চার ছাড়বে, ঠিক আছে তো? তো শেয়ারের মতো ডিবেঞ্চার ছাড়বে, বলছে আমার কোম্পানিকে কেউ যদি লোন দিতে আগ্রহী দেখাও তাহলে লোন দিতে পারো। তো যতই টাকা পর্যন্ত তোমাদের লোনের টাকাটা আমরা এত বছর, 5 বছর, 10 বছর করে শোধ করে দেবো। যতগুলো লোন শোধ করো তোমাদের প্রতি বছর করে সুদ দিতে থাকো। এর তাহলে এরকম অনেক ইন্টারেস্ট হয়ে অনেকে কোম্পানি ডিবেঞ্চার কিনতে পারে। তাহলে কোম্পানি যত বেশি ডিবেঞ্চার কিনবে, তাহলে কোম্পানি তো লাভ হবে, কোম্পানি টাকা আসছে, একটা সময় পর প্রচুর টাকা চলে আসবে। কিন্তু একটা ব্যাংকের কাছে কিন্তু এত টাকা দিতে পারবে না ব্যাংক, ঠিক আছে? তাহলে ডিবেঞ্চার কি জানিস? ডিবেঞ্চার হচ্ছে এক ধরনের লং টার্ম লোন, লং টার্ম লোন হয়, ঠিক আছে তো? লং টার্ম লোন অফ দ্য কোম্পানি। চারেরটা ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। এই কোশ্চেন এখন যে বললাম না, এই কোশ্চেন এই যে চারের কোশ্চেন, এই কোশ্চেনে এই বছর এসেছিল লিখতে হবে। এই কোশ্চেনে এবছর পরীক্ষা এসেছিল, 2024 সালে এমসিকিউ এসেছিল। একটাই দেবে বলেছিল, একটাই দেবে, এইটা দিয়েছিল। কি বলেছিল দেখ, এই দেখ, এই দেখ আমার যে নোটস করা আছে তার মধ্যে থেকেই কোশ্চেন তুলে দিয়েছিল। আর এটা না পড়ে গেল যে কেউ লিখে দেবে, এতে এমনি সোজা কোশ্চেন। বলছে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার, ঠিক আছে? বলছে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। এখানে দেখ অ্যান্সার থেকে ফোকাস করে বলেছে যে স্যার অ্যান্সার তো লেখাই আছে, মার্ক করা আছে, কিন্তু ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার কি? মানে কোন কোম্পানি যখন ডিবেঞ্চার ইস্যু করে, যদি ডিসকাউন্ট ইস্যু করে না, এটা কোম্পানির ফিকটিসিয়াস অ্যাসেটস, অলিক সম্পত্তি। এটা হচ্ছে কোম্পানির এক ধরনের অলিক সম্পত্তি, ব্যাস। এবার আমাকে যদি বলি স্যার কতগুলো ফিকটিসিয়াস অ্যাসেটের নাম বলুন, এই যে ফিকটিসিয়াস লেখা আছে এখানে দেখ অ্যান্সার লেখা আছে ফিকটিসিয়াস অ্যাসেটস। এই ফিকটিসিয়াস অ্যাসেটকে বাংলায় বলা হয় অলিক সম্পত্তি, বা আর একটু ভালো কথা বললে ফিকটিসিয়াস অ্যাসেটকে বলা হয় ঝুটা সম্পত্তি, ঠিক আছে? ঝুটা মানে কি বলতো, মানে ট্রু অ্যাসেটস বলে না, মানে রিয়েলের কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? রিয়েলের কোনো অস্তিত্ব নেই, মানে রিয়ালিটিতে কোনো অস্তিত্ব নেই, এটাকে বলে ফিকটিসিয়াস অ্যাসেটস, ঠিক আছে? অলিক সম্পত্তি। অলিক সম্পত্তি, অলিক অলিক মানে কি? অলিক মানে কি জানিস? অলিক মানে তুই একটা কল্পনা করছিস অ্যাসেট, কিন্তু বাস্তবে এটাকে অ্যাসেট বলে গণ্যই করা হয়, মানাই হয় না এটাকে অ্যাসেট, ঠিক আছে তো? যেমন এর কিছু এক্সাম্পল আছে, আমি তো কয়েকটা নাম বলছি। এই কোশ্চেন দেবে, অন্য কোশ্চেন দিতে পারে, বলতে পারে যে একটা ফিকটিসিয়াস নাম লেখো, দিতেই পারে অন্য এই চ্যাপ্টার না দিয়ে অন্য চ্যাপ্টার দিতে পারে, বলে একটা ফিকটিসিয়াসের নাম লেখো। মানে দেখ কি বলছি বল, একটা লিখতে পারি ডেবিট ব্যালেন্স, একটা লিখছি ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, একটা হয়। আমরা যখন ব্যবসা করি, ব্যবসা থেকে কি করি? বিজনেসে কি এক্সপেকটেশন থাকে আমাদের? লাভ। কিন্তু যদি বিজনেস থেকে লস হয়, ওটা হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেটস। তাই লিখলাম ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফার্স্ট। নেক্সট এক্সাম্পল, প্রিলিমিনারি এক্সপেন্সেস। প্রিলিমিনারি এক্সপেন্স ও বললেই মতলব প্রিলিমিনারি এক্সপেন্স, এটাও কিন্তু এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেটস।
এখন কি বেরোলো বল? একটা হচ্ছে কি বলিস, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার, একটা হবে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। তারপর আমি বলছি আন্ডার রাইটিং কমিশন। প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার্স। আর কি লিখবো? ওখানে ওখানে একটা দুটো লিখে দিয়েছি। আচ্ছা, ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। অনেক নাম, অনেক নাম, অনেক নাম, অনেক নাম, ঠিক আছে, বলে দিলাম আমি। অনেক অ্যান্সারটা পেয়ে গেছি। ডিসকাউন্ট ইস্যু অফ ডিবেঞ্চার কি এক ধরনের ফিক্সিসি আছে, অনেক সম্পদ। আমি নাম লিখে দিই, অনেক সম্পদ উদাহরণ করে বলে দিলাম। লস অন ইস্যু অফ ডিবেঞ্চার, বলছে তুই যে ডিবেঞ্চার ইস্যু করছিস এতে যে লস হয় এটা কোম্পানির কাছে কি, ঠিক আছে, ডিবেঞ্চারের উপর ক্ষতি হলো। লস অন ইস্যু অফ ডিবেঞ্চার হচ্ছে কোম্পানির অ্যাসেট করে বুঝলাম জানি। আরে ভাই ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার তো লস, অ্যাসেটই তো। কি বললাম, ফিক্সিসি অ্যাসেটস, অ্যাসেটই তো। এটা এক ধরনের অ্যাসেট, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার কোম্পানি এক ধরনের অ্যাসেটস। এখানে লেখা আছে প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার, ঠিক আছে, প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার, ঠিক আছে। বলছে আমরা যে ডিবেঞ্চার রিডিম করছি তার উপর যে প্রিমিয়াম দেওয়া হয়, ঠিক আছে, এটা কি? প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চারটা কি? প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার জিনিসটা কি বলতে পারবি? প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার জিনিসটা কি? এটাকে আমরা এক্সপেন্সেস বলতে পারি, প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার, ঠিক আছে। এখানে যদি বলতো না যে ডিবেঞ্চার ইস্যু করা, প্রিমিয়াম অন ইস্যু অফ ডিবেঞ্চার, রিডেমশনের জায়গায় যদি বলতো ইস্যু, না তখন হয়ে যেত এটা লাইব্রেরি। কারণ আমরা যখন ইস্যু অফ ডিবেঞ্চার করতাম, আমরা যখন ইস্যু অফ ডিবেঞ্চার অঙ্কগুলো করছিলাম, দেখ সিকিউরিটিজ প্রিমিয়ামটা কি লিখছিলাম, কেই থেকে লিখছিলাম, তো লাইব্রেরি ছিল, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এটা কারেক্ট অ্যান্সার লিখবি এক্সপেন্সেস। প্রিমিয়াম অন ডিবেঞ্চার হচ্ছে এক্সপেন্সেস লিখবি। আগের দিন অঙ্কের খাতাটা দেখি, এখানে আমি মনে করে 6-এর এন্ডির একটু পরে বলছি, একটু পরে একবার বলে দিচ্ছি, আরেকবার বলছি 6-টা, 6টাই পরে একবার বলে দিচ্ছি। 7-এরটা কি বলছে? ইন হুইচ রেট দ্য ডিবেঞ্চার হোল্ডার আর এন্টাইটেল টু রিসিভ ইন্টারেস্ট। আমরা যখন ডিবেঞ্চার করছিলাম না, ডিবেঞ্চার অঙ্কের আগে লেখা থাকলো 10% ডিবেঞ্চার, 12% ডিবেঞ্চার, 5% ডিবেঞ্চার, 6%, প্রতিটা ডিবেঞ্চার পার্সেন্ট লেখা থাকছে। তার মানে কি, ওদের যে ইন্টারেস্ট দিত ওই রেটে ইন্টারেস্ট দিত। ওরা অপশন বলেছে ডিবেঞ্চার হোল্ডারদের যে ইন্টারেস্ট দেবো কোন রেটে, ফ্ল্যাট রেট, ফ্লাকচুয়েটিং রেটে দেবো, ফিক্সড রেটে দেবো, নান অফ ফিক্সড রেট। মানে যেই রেটটা লেখা ছিল ওই রেট কখনো আপ এন্ড ডাউন হবে না। আজকে আমার কোম্পানিটা প্রচুর লাভ হলো, আমি কি রেট বাড়িয়ে দেবো? না। আমার কোম্পানি লস হলো, রেট কমিয়ে দেবো? না, ওই রেটটাই দিতে হবে। এটাকে ফিক্সড রেট বলে। বলছে রেকর্ড অফ ডিবেঞ্চার হোল্ডার নট রেকর্ডেড ইন দ্য কোম্পানি বুক আর কল্ড, ঠিক আছে তো। বলছে যে মানে যে সমস্ত ডিবেঞ্চার হোল্ডাররা, ঠিক আছে, কোম্পানির বইতে নথিভুক্ত হয় না, মানে বুঝলি তো, রেজিস্টার হয় না, তাকে কি বলে? তাকে বিআরআর ডিবেঞ্চার বলে, তাকে বিআরআর ডিবেঞ্চার বলে, ঠিক আছে, বিআরআর ডিবেঞ্চার। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, খুব ভালো করে ফোকাস করে 9-টা।
বলছে ইফ ডিবেঞ্চার্স আর টু বি রিডিম ইন 4 equal installment, discount on issue of debenture account will be written off in the ratio of, এখানে বলি স্যার অ্যান্সার তো লেখা হয় 4-3-2-1, এটাই তো হবে অ্যান্সার। বলতেই পারিস, মুখস্থ করে নি, এতে এটা বোঝার ব্যাপার আছে। এটা এই এখন যে এমসিকিউটা দেখলি, এই এমসিকিউটা এসেছিল 2023 সাল, 24-23 এসেছিল। ধর আমি লোন নিয়েছি 1 লাখ টাকা। কত টাকা লোন নিয়েছি? সাপোজ আমি লোন নিয়েছি 1 লাখ টাকা। আমি বলছি এই লোনটা শোধ করে দেবো। লোনটা আমি 4টে ইনস্টলমেন্টে শোধ করে দেবো, বা 4 বছর লোনটা শোধ করবো, 4 বছর লোনটা শোধ করে দেবো। প্রতি বছর সমান টাকা দেবো। তাহলে প্রতি বছর সমান টাকা দিলে কত করে দেবো? আরে প্রতি বছর সমান টাকা দিলে কত করে দেবো? হ্যাঁ বল, বুঝতে পারছি 25,000 টাকা করে দেবো। আরে আমি কারোর থেকে 1 লাখ টাকা লোন নিয়েছি, আমি বলেছি তুমি আমাকে 1 লাখ টাকা লোন দাও, আমি তোমাকে 4খানে ইনস্টলমেন্ট টাকাটা মিটিয়ে দেবো। বলছি প্রতি ইনস্টলমেন্ট কত করে দেবো? সমান করে দেবো, প্রতি ইনস্টলমেন্ট সমান দেবো, কোনো রকম সমস্যা রাখবো না। তাহলে প্রতি ইনস্টলমেন্ট কত করে দেবো? 25 করে দেবো। তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রথম বছরের শুরুতে আমার কাছে কত টাকা পায়? 1 লাখ টাকা পায়। ভালো করে শুনবি, এখানে লিখছি বিগিনিং অফ দ্য ইয়ার। হ্যাঁ, বিগিনিং অফ দ্য ইয়ার। আর আমি পেমেন্ট করছি কত করে? ভালো করে দেখাই, 1 লাখ টাকা লোন নিয়েছি। এখানে লিখছি আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, এগুলো কিছু লিখতে বোঝা যাচ্ছে। আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অ্যাট দ্য বিগিনিং, বছরের শুরুতে। বছরের শুরুতে কত? তুই মনে কর 1 লাখ টাকা লোন নিই, বছরের শুরুতে ছিল 1 লাখ, আর তুই পেমেন্ট করবি বছরের শুরুতে পেমেন্ট করা হয় বছরের শেষ দিন দিয়ে। ইনস্টলমেন্ট কোন দিন দিই? পেমেন্ট অ্যাট দ্য এন্ড। পেমেন্ট করা অ্যাট দ্য এন্ড, বছরের শেষে গিয়ে পেমেন্ট করা হয়। তারপর ক্লোজিং ব্যালেন্স, এটা হলো ক্লোজিং ব্যালেন্স। বুঝতে পারলি তো? তাহলে তুই 1 লাখ টাকা লোন নিয়েছিলি, তুই 25,000 টাকা করে শোধ করবি কি প্রতি বছরের শেষে। তাহলে প্রথম বছরের শেষে গিয়ে তুই শোধ করলি কত বল? প্রথম বছরের কথা বলছি, প্রথম বছর, এটা প্রথম বছর, ফার্স্ট ইয়ারে তুই 1 লাখ টাকা লোন নিয়েছিস। তাহলে বছরের শুরুতে তোর কাছে 1 লাখ টাকা পায় কোনো কোম্পানি, তুই 25,000 টাকা শোধ করে দিবি। কবে শোধ করলি? বছরের শেষ দিন। তাহলে প্রথম বছরের শেষে তোর কাছে কত টাকা পায়? প্রথম বছরের শেষে কত পায়? হ্যাঁ, 75,000 টাকা। কি বলে কিছু মিলিয়ে না, 2 নম্বর, তাই তো? প্রথম বছরের শেষে যে 75,000 টাকা পায়, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে কত পায়? 75। তুই 25,000 টাকা দিয়ে দিয়েছিস, তাহলে কত হলো? 50,000 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শুরুতে কত পাচ্ছে? 25,000 টাকা দিয়ে দিবি। তাহলে তৃতীয় বছরের শেষে কত পাচ্ছে? 25। 4 নম্বর বছর, 4 নম্বর বছর শুরুতে কত পায়? 25,000 টাকা। তুই 25,000 টাকা দিয়ে দিলি, আর তো কিছু পাবে না, তাই তো? হয়ে গেল। এবার দেখ রুলটা কি, একটা রেশিও করতে হয়। রেশিওটা কি? এই যে এখানে দেখ আউটস্ট্যান্ডিং ব্যালেন্স এট দ্য বিগিনিং এর ব্যালেন্স কত ছিল? 1,77,000, 50,000, 25,000। রেশিও করলে কত হয়? 4-3-2-1 হচ্ছে। এখানে এবার কোশ্চেনটা পর এটাই বলতে দিয়েছিল, ওরা বলেছে ইফ ডিবেঞ্চার আর টু বি রিডিম ইন 4 ইকুয়াল ইনস্টলমেন্ট। তুমি একটা লোন নিয়েছো, লোনের টাকাটা তুমি 4টে ইকুয়াল ইনস্টলমেন্ট, ইকুয়াল বলেছে, ইকুয়াল ইনস্টলমেন্ট টাকাটা শোধ করছো, তো ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট উইল বি রিটার্ন অফ ইন দ্য রেশিও অফ। তো আমি যে ডিবেঞ্চারটা ইস্যু করেছিলাম 1 লাখ টাকা, সাপোজ ডিবেঞ্চার ইস্যু করেছিলাম 1 লাখ টাকা, আমি ডিবেঞ্চার ইস্যু করেছিলাম ডিসকাউন্ট, কত টাকা ডিসকাউন্ট ইস্যু করেছিলাম? 10,000 টাকা। সাপোজ ডিসকাউন্ট ছিল 10%, মনে করছি আমি আমার ডিবেঞ্চারটা ইস্যু করেছিলাম 10% ডিসকাউন্ট, মানে 1 লাখে 10% 10,000 টাকা। যে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চারটা কি ধরনের? অনেক সম্পত্তি। তো যত টাকা অনেক সম্পত্তি হয়, এটা কোম্পানির বইতে রাখতে নেই, প্রতি বছর কিছু কিছু করে কেটে সরিয়ে ফেলতে হয়। একবারে সরানো যায় না, প্রতি বছর কিছু কিছু করে সরাতে হয়। নিয়ম হলো বা কোশ্চেন উঠলো প্রতি বছর কত করে সরাবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? এই যে প্রতি বছর কত করে সরাবো, এই 4-3-2-1 এই রেশিওতে সরাবো। বুঝতে পারলি? 4-3-2-1 হওয়া দিয়ে আসলে নিয়মটা কি? যদি তুমি পেমেন্টটা করো, তুমি যদি শোধটা করো প্রতি বছর সমান ইকুয়াল ইনস্টলমেন্ট যদি দাও,
তাহলে ইকুয়াল ইনস্টলমেন্ট দিলে কি হবে? এবার তো বোঝালো 4-3-2-1। এখানে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল একটা কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করেছে ডিসকাউন্ট। তা ডিসকাউন্ট ইস্যু করলে এটা কোম্পানি এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেট হয়। এটা কি হয়? প্রতি বছর কিছু কিছু করে সরাতে হয়। এবার প্রতি বছর কত করে সরাবো, ঠিক আছে, প্রতি বছর কত করে সরাবো সেটা ডিপেন্ড করবে কিসের উপর? দেখতে হবে ওকে যে আমি টাকাটা শোধ করলাম ডিবেঞ্চার হোল্ডারকে, কিভাবে টাকা শোধ করেছে। 4টে হিসাবে শোধ করেছে, 4টে ইকুয়াল ইনস্টলমেন্ট। তার মানে এই যে আমার 10,000 টাকা ইন্টারেস্ট ছিল, এটা কি হবে? 4-3-2-1 হবে। মানে প্রথম বছরে সরাবো কত? 4-10। দ্বিতীয় বছর সরাবো কত? 3-10। তৃতীয় বছর সরাবো কত? 2-10। আর লাস্ট বছর সরাবো 1। বুঝতে পারলি? আমরা কথা বলি ডিসকাউন্ট হলো 10,000 টাকা, কিন্তু প্রতি বছর কিছু কিছু করে সরাবো তো, কত করে সরাবো? এটা হচ্ছে এই রেশিও, 4-3-2। আর ট্রিক্স বলে দিচ্ছে এটা, এই সমস্ত কোশ্চেন করে দিবে ভাবতেও হয় না। যখনই দেখবি চার মানে 4টে ইনস্টলমেন্ট বলেছে, তার মানে রেশিও 4-3-2-1। তিনটে ইনস্টলমেন্ট বলে 3-2-1। 5টা বললে 5-4-3-2-1। 6টা বললে 6-5-4-3-2-1। এটাই হচ্ছে নিয়ম হয়। বুঝলি? কোশ্চেনটা জাস্ট ভালো করে পড়ে নিবি, এগুলো করে দেখতে হয় না কিছু। ঠিক আছে তো? বুঝতে পারলি কি বলবে? এটা কি বলেছে? যখনই তোর ইনস্টলমেন্টটা ইকুয়াল হবে, এবার দেখতে হবে কটা ইনস্টলমেন্ট হচ্ছে, ব্যাস, আর কি করতে হবে। বলছে ইন হুইচ অ্যাকাউন্ট ডিবেঞ্চার ইস্যুড অ্যাজ কোলাটারাল সিকিউরিটি উইল বি ডেবিটেড। ঠিক আছে তো? এটা জাস্ট একটু পড়ে নিবি। কোলাটারাল সিকিউরিটি আমাদের তো নেই, অঙ্ক খুব একটা আসে না বলতে নেই বলতে পারি। ঠিক আছে তো? বলছে ইন হুইচ অ্যাকাউন্ট, মানে ডিবেঞ্চার, কোন কোম্পানি ডিবেঞ্চার যদি কোলাটারাল সিকিউরিটি হিসেবে যে ডিবেঞ্চার ইস্যু করা হয়, তাহলে কোন অ্যাকাউন্টকে ডেবিট করা হয়? ডিবেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্টে ডেবিট করতে হয়। আমাদের একটা সিবিএসই বা এসসি মনে হলে তাহলে আমাকে অঙ্কটা করে দেখাতে হতো। আমাদের আসে না এগুলো। ডিবেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট 11 নম্বরটা, ইন হুইচ অ্যাকাউন্ট প্রিমিয়াম অন ডিবেঞ্চার ইজ ডেবিটেড। বলছে বলছে ইন হুইচ অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টকে প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার, আমরা যখন ডিবেন বলছে প্রিমিয়াম অন রিডেমশন ডিবেঞ্চার অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড। কোন অ্যাকাউন্টকে ডেবিট করতে হয়? ওই যে তোরা কিছুক্ষণ আগের দিন যে অঙ্কগুলো করলি না, একটু বোঝার চেষ্টা কর কোশ্চেনটা, তাহলে তুই বুঝতে পারবি। বলছে কোন অ্যাকাউন্টকে তুই ডেবিট করিস, প্রিমিয়াম অন রিডেমশন ডিবেঞ্চার অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড। আগের দিন যে অঙ্কগুলো করাচ্ছিলাম না, ওই ডিবেঞ্চার ইস্যু যে অঙ্কগুলো বললাম, তো ধর 100 টাকার লোন নিয়েছিস, ওকে পরবর্তী সময় তুই 110 টাকা শোধ করবি বলেছিলাম না, তখন কি দিয়ে লিখতাম, কোন অ্যাকাউন্ট লিখতাম? লস অন ইস্যু অফ ডিবেঞ্চার বলছিলাম না, ওটাই বলেছে এখানে, ইন হুইচ অ্যাকাউন্ট প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার, ঠিক আছে, উইল বি ডেবিটেড। এটা হবে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। বলছে হোয়াট ইজ দ্য নেচার অফ প্রিমিয়াম অন রিডেমশন ডিবেঞ্চার। বলছে প্রিমিয়াম অন রিডেমশন ডিবেঞ্চারটা কি ধরনের অ্যাকাউন্ট? এটা হচ্ছে এক ধরনের পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এক ধরনের পার্সোনাল অ্যাকাউন্ট। বলছে আন্ডার হুইচ হেড ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার উইল বি শোন ইন দ্য ব্যালেন্স শিট। এই মাত্র তোকে বললাম, এটা তো বলার দরকার নেই। এই যে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার কি, এটা এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেট বললাম না, এই মিসলেনিয়াস এক্সপেন্ডিচারই হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেটস। বলছে আন্ডার হুইচ হেড লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। বলছে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার মানে এবার তো বললাম লস অন ইস্যু অফ ডিবেঞ্চার মানে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার, এটা কোন হেডে আসে? ফিকটিসিয়াস অ্যাসেট মানে মিসলেনিয়াস এক্সপেন্ডিচার। 15টা, আন্ডার হুইচ হেড ডিবেঞ্চার ইজ শোন ইন ব্যালেন্স শিট। আচ্ছা, ব্যালেন্স শিটে ডিবেঞ্চার, আচ্ছা ডিবেঞ্চার কি? লোন। তাহলে কি মানে লোন ব্যালেন্স শিটে কোন দিকে থাকে? লাইবিলিটি সাইডে থাকে। তাহলে এখানে অ্যান্সার পয়েন্ট কি দিয়েছে? এখানে পয়েন্ট দেখে বলার চেষ্টা করতে কি হবে? এখানে তো অ্যান্সার দেওয়া আছে, বলে তোরা বলতে পারবি, কিন্তু ব্যাপারটা সেটা নয়। কিন্তু বলছে যে ব্যালেন্স শিটে এই ডিবেঞ্চার ব্যালেন্স শিটে কোথায় আসে, কোন হেডে বসে? ডিবেঞ্চার কি? ডিবেঞ্চার হচ্ছে এক ধরনের লং টার্ম লোন। তাহলে ডিবেঞ্চার কোথায় বসে? ব্যালেন্স শিটে লং টার্ম লোন হেডে বসে। ঠিক আছে, নেক্সট, হোয়ার ইজ প্রিমিয়াম অন রিডেমশন ডিবেঞ্চার। প্রিমিয়াম অন রিডেমশন ডিবেঞ্চার অ্যাকাউন্ট মানে ব্যালেন্স শিটের কোন হেডে আসে? প্রিমিয়াম অন রিডেমশন ডিবেঞ্চার ব্যালেন্স শিটের কোন হেডে বসে?
প্রিমিয়াম অন রিডেমশন ডিবেঞ্চার ব্যালেন্স শিটে কোন হেডে বসে? এখানে কি লিখেছে? কারেন্ট লাইবিলিটি এন্ড প্রভিশন। তাহলে এটাই হবে কারেন্ট লাইবিলিটি এন্ড প্রভিশন। প্রিমিয়াম অন রিডেমশন ডিবেঞ্চার ব্যালেন্স শিটে কোন হেডে বসে? কারেন্ট লাইবিলিটি এন্ড প্রভিশনস। অ্যাকচুয়ালি এই অ্যান্সারটা আমার খুব একটা কারেক্ট লাগে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা ফিকটিসিয়াস, প্রিমিয়াম অন রিডেমশন ডিবেঞ্চার হচ্ছে এক ধরনের কোম্পানি ফিকটিসিয়াস অ্যাসেটস, বাট এখানে অপশন নেই, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি এটা কারেক্ট অ্যান্সার যদি আমাকে জিজ্ঞাসা করিস প্রিমিয়াম অন ডিবেঞ্চারটা কি, এটা ধরেন এক ধরনের আমি আমাদের লিখলাম না, এক্সাম্পল লিখলাম না, এটাই লিখলাম প্রিমিয়াম অন ডিবেঞ্চার, প্রিমিয়াম অন প্রেফারেন্স শেয়ারস। এটা কিন্তু এক ধরনের কোম্পানি ফিকটিসিয়াস অ্যাসেট, এটা কিন্তু এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেটস। আমি লিখে রাখছি এটা হচ্ছে এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেটস, এখানে নেই অপশন। এবার 17টা বলছে এ লিমিটেড ইস্যু 1 লাখ 10% ডিবেঞ্চার এট ডিসকাউন্ট 5%। মানে একটা কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করেছে, 1 লাখ টাকার ডিবেঞ্চার 5% ডিসকাউন্ট ইস্যু করেছে। ভালো করে বুঝবো কিন্তু, কোনো ভয় পাওয়ার কিছু, একদম ইজি কোশ্চেন দিয়েছে। এবং এই ডিবেঞ্চারটা শোধ করবে আফটার 5 ইয়ার্স, 5 বছর শোধ করবে। বলছে হোয়াট উইল বি দা অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট রিটেন ইচ ইয়ার, ঠিক আছে? তাহলে ডিবেঞ্চার যখন ইস্যু করছে, তাহলে কত টাকা ডিসকাউন্ট ইস্যু করছে বল? 5% ডিসকাউন্ট, তাহলে 1 লাখের 5% কত? 5,000 টাকা, 5,000 টাকা, তাই তো? বলছে হোয়াট উইল বি দা অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট রিটেন অফ ইন ইচ ইয়ার। তার মানে আমাদের ভাব, চিন্তা ভাবনা কর, এখানে এখানে চিন্তা ভাবনা কর, প্রতি বছর কত করে ডিসকাউন্ট ছড়ানো হবে। একটু ভাবার চেষ্টা করে, এমনি অ্যান্সার ভাবলে তুই বুঝে যাবি। তুই যখন ডিবেঞ্চার ইস্যু করেছিস ডিসকাউন্ট, কত টাকা ডিসকাউন্ট হয়েছে ডিবেঞ্চারের জন্য? 5,000 টাকা ডিসকাউন্ট হয়েছে। কত বছরের টাকাটা শোধ করতে? 5 বছর। তো বলছে প্রতি বছর কত করে ডিসকাউন্ট রাখবে। সিম্পল ব্যাপার, 1,000 টাকা করে হবে প্রতি বছর, 1,000 টাকা করে হলে 5 বছর 5,000 টাকা হবে, ঠিক আছে? এখানে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি জিততে যাবে। নেক্সট বলছে এক্স লিমিটেড ইস্যুড 1,000 টাকা, ঠিক আছে? তো 12% ডিবেঞ্চার 100 একটা ডিসকাউন্ট 5%, তো ডিবেঞ্চার 1,000 ইন্টু 100 মানে 1 লাখ টাকার ডিবেঞ্চার 5% ডিসকাউন্ট মানে 5,000 টাকা ডিসকাউন্ট হয়েছে কত? 5,000, ঠিক আছে? তুই বলছিস 5 বছর পর টাকাটা শোধ করবি, যেটা আগের দিন করেছিলাম। আমি আবার বলছি মন দিয়ে শোন, তুই যখন মার্কেট থেকে টাকা নিয়েছিলি, মার্কেট থেকে যখন তুই লোন নিয়েছিলি, কত? এক একটা ডিবেঞ্চারের দাম 100 টাকা, তুই 5% ডিসকাউন্ট মানে তুই 95 টাকা নিয়েছিলি। 5 বছর পর যখন তুই শোধ করবি, টাকাটা কত শোধ করবি বল? 105 টাকা। তাহলে তোর লস হচ্ছে কত টাকা? লস হচ্ছে বলতে হবে আর 5 টাকা লস হচ্ছে, 5 টাকা লস হচ্ছে। তোর লস হচ্ছে কত বল? 5 টাকা লস হচ্ছে, ভালো করে দেখবি, দেখ 5 টাকা লস হচ্ছে ইন্টু 1,000, তাহলে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার কত হলো? 5,000 টাকা। আর তুই যখন 5 বছর পর শোধ করবি, তোকে এক্সট্রা প্রিমিয়ামও দিতে হবে। কত টাকা প্রিমিয়াম দিতে হবে বল? 5 টাকা। মনে পড়ছে জার্নালটা আগের দিনই করালাম? জার্নালটা লিখবি, খাতায় লেখ, কোথায় লেখ জার্নালটা, এটা তো করে নিতে আগের দিন, কর না জার্নালটা, কর না, বেটার হবে। দেখ আমিও লিখছি, তোরাও লেখ। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তাই তো? ডিবেঞ্চার ইস্যু করলাম কি সে ডিসকাউন্টে, কত করে ডিবেঞ্চার? 1,000 টাকা ডিবেঞ্চার 95 টাকা করেছিল তো, 95,000 টাকা। মনে পড়ছে কতগুলো ডিবেঞ্চার ছিল একটু দেখে নে। দাঁড়া দাঁড়া, কত পড়ো পুরা? হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই তো করে। 1,000 টা ডিবেঞ্চার 5% ডিসকাউন্ট 95 টাকা। ঠিক আছে? এবার নিচে লিখতাম টু ডিবেঞ্চার, ডিবেঞ্চারে কত বসবে? 1 লাখ টাকা। এবার তুই যখন টাকাটা শোধ করবি, কে শোধ করবি? প্রিমিয়ামে টাকা শোধ করবি, টাকাটা কে শোধ করবি বল? প্রিমিয়ামে। প্রিমিয়াম যখন শোধ করবি তাহলে কি লিখতাম? নিচে লিখতাম টু প্রিমিয়াম অন রিডেমশন ডিবেঞ্চার, মনে পড়ছে তো? প্রিমিয়াম অন রিডেমশন ডিবেঞ্চার কত টাকা? 5% প্রিমিয়াম মানে কত হলো? 5,000 টাকা। তাই তাহলে ডেবিটে কি লিখতাম বল? ডেবিটের লস অন ইস্যু অফ ডিবেঞ্চার লিখতাম না? কত লিখতাম বল? লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা। দেখ বলতে পারলি কিনা দেখ, কোনো কোশ্চেন থাকলে কর, আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি।
দরকার হলে আগের দিনে পাতা উল্টে দেখে নে, এটাই করানো ছিল। তুই 1000 খানা ডিবেঞ্চার ইস্যু করছিস, 5% ডিসকাউন্ট, তুই পাচ্ছিস 90 টাকা। প্রথম এন্ট্রি ক্লিয়ার করলাম। তারপর ডিবেঞ্চার সবসময় ফেস ভ্যালু বসে 100 টাকা করে, 1000 × 100 1 লাখ টাকা। তুই যখন 5 বছর পর শোধ করবি, টাকাটা কি শোধ করবি? প্রিমিয়ামে শোধ করবি। তাহলে 1000 × 5 5000 টাকা। তাহলে তোর লস কত হচ্ছে এবার বল? আমি এখানে লস 10 বললাম, এখন বলি স্যার আপনি তো লস বলেছিলেন 5। ঠিক, আমি লস 5 টাকা বলেছিলাম। আমি বলেছিলাম লস 5 টাকা। কেন? ফেস ভ্যালুর উপর এক্সট্রা পেমেন্ট করে তাকে লস বলো, তাহলে তো 5 টাকা লস হচ্ছে। এবার তুই যখন ডিবেঞ্চারটা ইস্যু করেছিলি, কিসে ইস্যু করেছিস? ডিসকাউন্টে। তোর লস 5 + 5 10 হচ্ছে না লস? তুই যদি আলাদা করিস লস অন ইস্যু অফ ডিবেঞ্চার লিখবি 5000 টাকা, তারপরে আবার লিখবি তোকে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার 5000 টাকা। তার ফাইনাল করতে হবে, দুটোকে যোগ করলে লস বলা হয়। বুঝতে পারলি তো? এই জন্য 10,000 টাকা ব্যবসা। ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? এটা আমি বলে দিলাম, জার্নালটা পুরো দেখিয়ে দিলাম। তার মানে কি এটার এমসিকিউ? বুঝতে পারলি? এগুলো এমসিকিউ দিতে হবে। আচ্ছা, কতটা বলে 18টা বুঝতে পারি তাহলে? তো লেখা দিই জার্নালটা 19-এরটা বলছে হোয়ার ইজ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাক্রুড এন্ড ডিউ শোন ইন দ্য ব্যালেন্স শিট। আচ্ছা, কি বলেছে? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাক্রুড, অ্যাক্রুড এন্ড ডিউ শোন ইন দ্য ব্যালেন্স শিট। বলছে ব্যালেন্স শিটের কোন হেডে আমরা অ্যাক্রুড ইন্টারেস্ট অন ডিবেঞ্চার দেখাই? ব্যালেন্স শিটের কোন হেডে আমরা অ্যাক্রুড ইন্টারেস্ট অন ডিবেঞ্চার দেখাই? ঠিক আছে, ব্যালেন্স শিটের কোন হেডে? অ্যাকচুয়ালি ব্যালেন্স শিটের কোন হেডে জানি আমরা অ্যাক্রুড ইন্টারেস্ট অন ডিবেঞ্চার দেখাই? এখানে তো অপশন দেয়নি, তোমার মতো অপশনই দেয়নি। অ্যাক্রুড ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আমি দেখাই ব্যালেন্স শিটের কোন হেডে? লিখে রাখছি আদার কারেন্ট লাইবিলিটি। এখানে লিখে রাখছি আদার কারেন্ট লাইবিলিটি। ভালো করে লিখে, এটা লেখ আদার কারেন্ট লাইবিলিটি। আদার, এটা অরিজিনাল অ্যান্সার, আদার কারেন্ট লাইবিলিটি। আদার কারেন্ট লাইবিলিটি সেটা আমরা দেখাই। ঠিক আছে, অ্যাক্রুড ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ব্যালেন্স শিটে কোন হেডে দেখায়? আদার কারেন্ট লাইবিলিটিস। এখানে এই অপশন দেয়নি। ঠিক আছে, ওরা যে অপশন দিয়েছে, ভালো করে দেখবি, এখানে যে অপশন গুলো করা আছে না, এটা হচ্ছে পুরোনো ফরম্যাটের অপশন। বুঝিস কি বললাম? আমি কি বললাম মন দিয়ে শোন। এটা পুরোনো ফরম্যাটের অপশন। পুরোনো ফরম্যাট মানে আমাদের যে লেটেস্ট কোম্পানি 2013, তার আগে তো কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট হতো, তার আগেও কোম্পানি ব্যালেন্স শিট হতো। যেই ফরম্যাটে করা হতো সেই ফরম্যাটের অপশন গুলো দেওয়া হতো। ঠিক আছে? কিন্তু এখন যে লেটেস্ট কোম্পানি 2030, ঠিক আছে, সেখানে কিন্তু এই অপশন গুলো এখন কোনো ভ্যালিডিটি নেই। এখন মেইন অপশন এটি রয়েছে। এখন বর্তমানে আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বল বা অ্যাক্রুড ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কোথায় দেখানো হয়? ব্যালেন্সের আধার কার্ডের লাইবিলিটিস দেখানো হয়। এখনকার নিয়মটা বলে দিই। ঠিক আছে, তারপর বলছে কি হোয়াট ইজ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাক্রুড বাট নট ডিউ। ঠিক আছে তো? আগেরটা কি ছিল? হোয়াট ইজ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাক্রুড এন্ড ডিউ শোন ইন ব্যালেন্স শিট। অ্যাক্রুড হয়েছে এবং ডিউ। বলছে নট ডিউ, ডিউই নেই, ডিউ নেই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কোথায় বসানো হবে? বলছে হোয়াট, বলছে হোয়ার ইজ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাক্রুড বাট নট ডিউ। ডিউ নেই, অ্যাক্রু হয়েছে কিন্তু ডিউ নেই। সেখানে ব্যালেন্স শিটে কোথায় বসানো হবে? এটা ব্যালেন্স শিটে কারেন্ট লাইবিলিটিস। এটা ব্যালেন্স শিটে কারেন্ট লাইবিলিটিস বলে। নেক্সট একটা অঙ্ক দিই 21-এরটা। বলছে কোম্পানি পারচেস আ বিজনেস ভ্যালুড 5 লাখ টাকা। একটা কোম্পানি বিজনেস কিনেছে 5 লাখ টাকা দিয়ে, ফর হুইচ কোম্পানি পেড 2.5 লাখ টাকা ক্যাশ। এটা বলার চেষ্টা করবি। ঠিক আছে, এইমাত্র করলি অঙ্কগুলো। 2.5 লাখ টাকা ক্যাশ আর 3 লাখ টাকা ডিবেঞ্চার। তার মানে তুই একটা কোম্পানির ব্যবসা কিনেছিস 5 লাখ টাকা দিয়ে, তাকে তুই পেমেন্ট করলি কত? 2.5 লাখ টাকা ক্যাশ দিলি আর 3 লাখ টাকা ডিবেঞ্চার দিলি। কত টাকা পেমেন্ট করলি? 5.5 লাখ টাকা। তুই 5 লাখ টাকার ব্যবসা নিয়ে 5.5 লাখ টাকা পেমেন্ট করলি। বেশি পেমেন্ট করলি না কম পেমেন্ট করলি? বেশি পেমেন্ট করলে তাকে কি বলে? হচ্ছে অ্যান্সার হয়ে যাবে 22। বলছে 1010% ডিবেঞ্চার 100 ইজ ইস্যুড টু ভেন্ডার এগেন্স্ট দ্য পারচেস অফ নেট অ্যাসেটস 1.5 লাখ টাকা। তুই 1.5 লাখ টাকার অ্যাসেট নিয়ে ওকে পেমেন্ট করছিস হতে 1 লাখ টাকা। তাহলে বেশি পেমেন্ট করছিস না কম পেমেন্ট করছিস? ক্যাপিটাল রিজার্ভ হয়ে গেল। 23-এরটা দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ টু বি ডেবিটেড টু ক্লোজ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। যেটা আগের দিন করছিলাম
ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য কোন অ্যাকাউন্টের সাহায্য নিই আমরা? মনে করছে না? মনে করার চেষ্টা কর। আগের দিন একটা অঙ্ক করালাম, প্রথমে কি ছিল, ইন্টারেস্ট পে করতাম, ইন্টারেস্ট পে করার জার্নাল কি করেছিল বল, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, মনে পড়ছে? একটা সেপ্টেম্বর মাসে এন্ট্রি করলাম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, আবার মার্চ মাসে এন্ট্রি করলাম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। প্রথমে পেড এন্ট্রি করলাম, তারপর কি করতাম, ওই ইন্টারেস্টটাকে পিএল এ ট্রান্সফার করছিলাম, মনে পড়ছে? স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। তাহলে কারেক্ট অ্যান্সার কি হওয়া উচিত? বলছে যে এখানে দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ডেবিটেড টু ক্লোজ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, মানে ট্রান্সফার মানে ক্লোজ, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্টে ক্লোজ করি কোন অ্যাকাউন্ট কি, স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস। স্যার এখানে প্রফিট এন্ড লস এইগুলো পুরোনো ফরম্যাট, পুরোনো ফরম্যাটে প্রফিট এন্ড লস ছিল, আগে প্রফিট এন্ড লস বলা হতো, কিন্তু এখন বলা হয় এসপিএল, এখন বলা হয় এসপিএল। তাহলে এখানে কি লিখবো, মেহাই লিখে রাখলাম স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, এটা নতুন নিয়মের স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস। তাহলে স্যার পরীক্ষায় নতুন দেবে না পুরনো দেবে কি করে বুঝবো? ঠিক আছে, তো যদি পরীক্ষায় প্রফিট এন্ড লস দেয়, প্রফিট এন্ড লস দিয়ে যদি স্টেটমেন্ট দেয় দেওয়া উচিত স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, ঠিক আছে তো? আচ্ছা বোঝা গেল 23-এরটা। 24-এরটা, ডিবেঞ্চার ইজ, ডিবেঞ্চার কি বল, এটা তো পরীক্ষায় এসেছিল কোশ্চেন। কি মনে হয় ডিবেঞ্চার কি ওন ক্যাপিটাল, কারেন্ট লাইবিলিটি, লোন ক্যাপিটাল, না লোন ক্যাপিটাল? ডিবেঞ্চার কিন্তু লোন, ঠিক আছে। ওন ক্যাপিটাল কোনটা, শেয়ার ক্যাপিটালকে বলা হয় ওন ক্যাপিটাল। ইন্টারেস্ট, এরা একদম সোজা কোশ্চেন পারবে, এগুলো একদম ইয়ারে যেগুলো এসে দেখ একদম জলের মতন সোজা। ইন্টারেস্ট পেড অন ডিবেঞ্চার, মানে লোনের উপর যে ইন্টারেস্ট পে করছিস এটা কি, আমি তোকে তাও অপশন বলছি, এ আর বির মধ্যে অপশন হবে। এখন বলে স্যার এখানে তো দাগ দেওয়া আছে, দাগ দেওয়াটা তুই ভুলে যা, তুই ইন্টারেস্ট অন ডিবেঞ্চার সিম্পল জিনিস ভাব। আমি তোকে দুটো কথা বলছি, একটা পিএল অ্যাকাউন্ট, এটা পিএল অ্যাকাউন্ট, আর একটা ধর পিএল অ্যাপ্রো অ্যাকাউন্ট, মনে পড়ছে তো? পিএল ও করেছিস, পিএল তুই 11-এ করেছিস, আর পিএল অ্যাপ্রো 12-এর ফার্স্ট চ্যাপ্টারে করলি। তাহলে এই দেখ, এই পিএল অ্যাকাউন্টটাকে বলা হয় কি বলতো, পিএল অ্যাকাউন্টটাকে বলা হয় চার্জ এগেন্স্ট প্রফিট, বুঝতে পারলি? পিএল কে বলা হয় চার্জ এগেন্স্ট প্রফিট, আর পিএল অ্যাপ্রো কে বলা হয় চার্জ, সরি, পিএল অ্যাপ্রো কে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। এবার তোকে যে আমি কোশ্চেনটা বললাম বলতে পারবি, এবার তুই বল কোন অপশন হতে পারে, কিন্তু আমি বলে বলতে পারবো এখানে অ্যান্সার দেওয়া আছে বলে বললে হবে না, আমাকে কিন্তু লজিকটা বলতে হবে, লজিক বলতে পারলে জীবনে কোনোদিন ভুলবি না। জোরে বলি কি শোনা যায় না, এত সামনে বসে শোনা যাচ্ছে না, মানে তুই কোনো কনফিডেন্স নিয়ে অ্যান্সার করতে জানি না বলিস। এই দেখ শোন, এখানে কি মনে হচ্ছে, আমি লিখে দিলাম তো, সুন্দর হিন্টস দিয়ে দিলাম তোকে। চার্জ এগেন্স্ট প্রফিট কাকে বলে, একদম পুরো ফার্স্ট, কি বললাম, ক্লাস 12 ফার্স্ট চ্যাপ্টার বললাম না, ফান্ডামেন্টাল পার্টনারশিপ, ওখানে একটা পার্থক্যও ছিল চার্জ এগেন্স্ট প্রফিটের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিটের পার্থক্য। তাহলে এখানে কথা বলিস, তুমি পারবি না এখন অ্যান্সার, কথা বলছিস কেন, বক করছিস কেন? চার্জ এগেন্স্ট প্রফিট, ঠিক আছে, চার্জ এগেন্স্ট প্রফিট কাকে বলে, এই দেখ পিএলটাই হচ্ছে, পিএল এ আমরা যে সমস্ত আইটেম দেখাই না তাকে বলা হয় চার্জ এগেন্স্ট প্রফিট। পিএল অ্যাকাউন্টে ডেবিট থেকে যেগুলো লিখি তাকে বলে চার্জ এগেন্স্ট প্রফিট, আর পিএল অ্যাপ্রো ডেবিটে যেগুলো লিখি তাকে বলে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। তো বলছে এখানে ইন্টারেস্ট অন পেড অন ডিবেঞ্চার মানে ইন্টারেস্ট অন লোন, সেই ইন্টারেস্ট অন লোন আমরা পিএল এ দেখাই নাকি পিএল অ্যাপ্রোতে দেখাই, বল শুনতে পাচ্ছি না, পিএল, তার মানে কারেক্ট আনসার চার্জ এগেন্স্ট প্রফিট। ইন্টারেস্ট অন লোন পিএল এ, আমরা যখন হায়ার অ্যামাউন্ট নিয়ে নেবে ইন্টারেস্ট অন লোন পিএল এ ডেবিট, তাই এটাকে বলে চার্জ এগেন্স্ট প্রফিট। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কি, চার্জ এগেন্স্ট, অনেক সোজা কোশ্চেন ছিল, জাস্ট বোঝার কোশ্চেন, তুই তো মুখস্থ করে কি কোনো লাভ নেই, মুখস্থ করে কি ভাই জাস্ট ভুলে যেতে পারিস, কিন্তু যদি একবার মাথায় থাকে না তুই মানে বলবি না। এখন যদি আমাকে বলে পার্টনার স্যালারি, এটা কি চার্জ এগেন্স্ট প্রফিট নাকি চার্জ অ্যাপ্রো, আমি বলি পার্টনার স্যালারি অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, কেননা পার্টনার স্যালারি পিএল এবং ডেবিটে লিখতে হবে, এইভাবে তোকে মনে রাখতে হবে, কারণ তুই কত আইটেম মুখস্থ করবি, তোকে টার্মটা মাথায় রাখতে হবে যে এটা কি বলছে, অ্যাপ্রোপ্রিয়েশন নাকি চার্জ এগেন্স্ট প্রফিট। প্রিমিয়াম অন ইস্যু অফ ডিবেঞ্চার, এই কিছুক্ষণ আগেই বলছিলাম ডিবেঞ্চার ইস্যু করে, আচ্ছা বল দেখি, আমি বলছি বল দেখি ডিবেঞ্চার ইস্যু করে জার্নাল কি হয়, আমি জিজ্ঞাসা করলাম ডিবেঞ্চার ইস্যু করে জার্নাল কি হয়, শেয়ার ইস্যু করে জার্নাল কি হয়, বল বল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সো শেয়ার, শেয়ার ইস্যু করলে শেয়ার, ডিবেঞ্চার ডিবেঞ্চার, আর প্রিমিয়াম ইস্যু করছে তো প্রিমিয়ামটাকে এইটা হয়ে যাবে সিঙ্গেলস প্রিমিয়াম। তো বলছে বলো এখানে যে ডিবেঞ্চার ইস্যু করার সময় প্রিমিয়াম যদি ডিবেঞ্চার ইস্যু করি তাহলে প্রিমিয়ামটা কি, এটা কি অ্যাসেট, আরে অ্যাসেট হলে কি করে কেই হয়, প্রিমিয়ামটাকে ইনকাম না, ইনকাম বলা হয় না কেই, কিন্তু ইনকাম নয় প্রিমিয়াম, এক্সপেন্সেস রিভিড হবে, এটা কেইটা দিয়েছে লাইবিলিটি, প্রিমিয়াম হচ্ছে লাইবিলিটি, প্রিমিয়াম হচ্ছে লাইবিলিটি, ঠিক আছে। ডিবে হ্যাঁ আগেও একটা ছিল, ডিবেঞ্চার হোল্ডার আর, আচ্ছা বলতে পারবি এখানে অ্যান্সার দেওয়া আছে, তুই অ্যান্সার না থেকে ফোকাস, ডিবেঞ্চার হোল্ডার কোম্পানির কে,
কোম্পানি, হ্যাঁ বল। লাইব্রেরি। লাইব্রেরি না, আমি তোকে দুটো অপশন বুঝি, দুটো অপশন অনেক অপশনই বলতে পারি। ডিবেঞ্চার হোল্ডার কি কোম্পানি মালিক, আগে বল দেখি। না। কোম্পানি মালিক কারা? শেয়ার হোল্ডার। ডিবেঞ্চার হোল্ডার কোম্পানি কি, কোম্পানির পাওনাদার, ওদেরকে পাওনাদার বলা হয়। ডিবেঞ্চার হোল্ডার কোম্পানি থেকে করা যাবে, টাকা দাও টাকা দাও, তাহলে ওরা কোম্পানির পাওনাদার, মানে ক্রেডিটার্স অফ দ্য কোম্পানি, ওরা হচ্ছে ক্রেডিটার্স অফ দ্য কোম্পানি, কারেক্ট আনসার হবে ক্রেডিটার্স অফ দ্য কোম্পানি। ঠিক আছে, যারা অন্য কোনো ভাববোই না। যখনই আমরা 11 একটা চ্যাপ্টার ছিল বিজনেস স্টাডিজ, ওখানে লেখা ছিল শেয়ার সঙ্গে ডিবেঞ্চার পার্থক্য লিখলো। ঠিক আছে, ওখানে শেয়ারের ক্ষেত্রে বলছে শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির মালিক, কোম্পানির মালিককে শেয়ার হোল্ডার। ঠিক আছে, ডিবেঞ্চার হোল্ডার কোম্পানির পাওনাদার, মানে ক্রেডিটার্স অফ দ্য কোম্পানি। তারপর কি বলেছে দেখ, এই যেটা বললাম কিছুক্ষণ আগে করালাম না, বলছে ইফ ডিবেঞ্চার আর টু বি রিডিম ইন 4 ইকুয়াল ইনস্টলমেন্ট, ডিসকাউন্ট ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট উইল বি রিটেন অফ ইন দ্য রেশিও। কি হবে আর বলার দরকার নেই, 4321 4321 কোন বলার দরকারই নেই, অ্যান্সারটা নেই। লাস্ট, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার ইজ, ডিসকাউন্ট ইস্যু অফ ডিবেঞ্চার এই মানে আজকে করালাম বল, ফিক্টিসিয়াস অ্যাসেট, আগের বছরই পরীক্ষা এসেছিল। তারপরে কি পরীক্ষায় এবছর যে এমসিকিউ যেমন জলের মধ্যে এমসিকিউ পাবে, এর মধ্যে দেবে, বাইরে দেবে না, এর বাইরে আসবে না। আর এর যে এমসিকিউ তো কঠিন লাগবে তো সেগুলো দেবে না। তাও বলে দেবে যেগুলো কঠিন লাগছে এখানে, তো সেই এমসিকিউ দেবে না। আমি বলছিলাম না একটা এমসিকিউ বলে দেবো এখানে, 6টা মনে ছিল। এই প্রিমিয়াম অন রিনিউয়াল অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট, ঠিক আছে, এটাকে তুই না, এটাকে তুই লাইবিলিটি রাখ, এটা সবচেয়ে বেস্ট হবে, লাইবিলিটি রাখ। অ্যাকচুয়ালি প্রিমিয়াম অন, এটাই তো বলেছিলাম না, বলবো এটাই বলেছিলাম তো। প্রিমিয়াম অন রিডামশন অফ ডিবেঞ্চারটা কি, প্রিমিয়াম অন রিডামশন অফ ডিবেঞ্চার, এটাকে লাইবিলিটি কেন বলছি, ঠিক আছে, এটাকে প্রিমিয়াম, এবার তুই জার্নালটা করে লাস্ট জার্নালটা খাতায় লিখলাম, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, প্রিমিয়াম রিডামশন অফ ডিবেঞ্চার কোন দিক লিখেছিলাম আমরা, এই দিকে লিখেছিলাম, এটাকে লাইব্রেরি। আমি সেন্সে বলছিলাম প্রিমিয়াম ডিবেঞ্চার আমরা গ্র্যাজুয়েশন একটা চ্যাপ্টার করি, রিডেমশন অফ ডিবেঞ্চার চ্যাপ্টার আছে, এখানে তোর চ্যাপ্টার রিডেমশন অফ ডিবেঞ্চার না, এটা ইস্যু অফ ডিবেঞ্চার। তার মানে ওরা যে কোশ্চেনটা সেট করেছে ইস্যু অফ ডিবেঞ্চারের, ইস্যু অফ ডিবেঞ্চারের দিক থেকে তোকে ভাবতে হবে। ঠিক আছে, আমি যেগুলো বললাম না প্রিমিয়াম অর রিডেমশন ডিবেঞ্চার, এটা আমি কি বলছিলাম, প্রিমিয়াম রিডেমশন ডিবেঞ্চার এক ধরনের এক্সপ্রেস বলছিলাম, কিন্তু কোন কনসেপ্টে বলছিলাম, ওটা হচ্ছে রিডেমশন চ্যাপ্টারের কনসেপ্টে, তো রিডেমশন তো নেই, তাহলে ওটা ভেবে লাভ নেই তো। ঠিক আছে, তো বুঝতে পারলি কি বলতে চাইলাম? তাহলে এই চ্যাপ্টারটা এমসিকিউ গুলো মোটামুটি হয়ে গেল, তাই তো? আর তো কোনো বাকি নেই দেখ, আর কি কোনো বাকি আছে? না। তবে এবছর ওই এমসিকিউটা ওরকম টাইপের এমসিকিউ ইম্পর্টেন্ট, 4-3-2-1 যেটা বললাম ওই টাইপের এমসিকিউ ইম্পর্টেন্ট আছে, তাহলে ওইটা খুব ভালো করে দেখবে। ওই টাইপের দেখা গেল ওটা 23 সালে কি দিয়েছিল, রেশিও ওরকম দিয়েছিল, এবার হয়তো টাকা দিয়ে দিল, যেমন আমি বোঝালাম টাকা দিয়ে দিল, এরকম দিতে পারে।